আমি আছি, ফাতিমাতুজ জোহরা, আমি ফ্রম ডে 1 আছি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যারা নতুন এসেছো, যাদের সাথে আমার পরিচয় নেই, আমার নাম হচ্ছে সাজন চক্রবর্তী, আর আমি তোমাদের অনলাইন ব্যাচের দায়িত্বে আছি, তোমাদের সুখে দুঃখে আমাকে পাশে পাবা, ঠিক আছে? সুখে দুঃখে আছি, যে জিনিসগুলো ঠিকঠাক করা লাগবে ঠিকঠাক করে ফেলবো। জাস্ট যাওয়ার আগে হাউ ইজ দ্য জোশ, জোশ দেখাও, জোশ চাই, জোশ, পুরো ক্লাসে জোশ চাই। সারা বাংলাদেশে এই কোর্সটাকে বেস্ট বানাইতে হইলে আমাকে কি কি করতে হবে, জাস্ট সেই আপডেটটা আমাকে জানাও ভাইয়া, যে এই বিষয়গুলো আমার লাগবে এই কোর্সটাকে আপডেট করতে, এই কোর্সটাকে বেস্ট বানাইতে, ঠিক আছে? ভিলেন, ওকে, ঠিক আছে, আমি এটা মেনে নিব, তোমাদের ক্লাসগুলোতে আমি এই জিনিসগুলো থাকবে। ইয়েস, সাদরা ইজ হিয়ার। সো লেটস বিগিন, চলো আমরা ক্লাস শুরু করে দেই। আমরা আকরিক পড়ছি, আকরিক ভালো করে পড়ো, ঠিক আছে? সেখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। স্ক্রিন মাঝে মাঝে আটকে যায়, সব লিখে দিবা। রেটিং দেওয়ার সময় নিচে একটা কমেন্টস পার্ট আসে, ঠিক আছে? কমেন্টস পার্টে সব লিখে দিবা ডিটেইলস, আমাকে টার্গেট করে একদম ওপি হেডশট দিবা, সমস্যা নেই, আমি আসছি, দেখতেছি। হাই স্যার, শাবাশ, আগো আগো আগো, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। দেখছো সজন ভাইয়া এসে কত সুন্দর আপনার খোঁজ খবর নিলেন। অবশ্যই অবশ্যই জানাবেন নিজের সমস্যাগুলো, এই চুপ করে মুখ বন্ধ করে থাকলে হবে না, কিন্তু কোন জায়গায় সমস্যা ফেস করতেছেন, কোন জায়গায় সমস্যা ফেস করতেছেন না, কোন জায়গাগুলোতে মনে হয় যে জি ভাইয়া এই জায়গাগুলো ইমপ্রুভ করা যায়, সেই জায়গাগুলো অবশ্যই জানাই দিবেন। আচ্ছা ঠিক আছে, যারা যারা হচ্ছে গিয়ে একটু আগে জানার চেষ্টা করতেছিলেন যে আসলে আকরিক কোনগুলো, হ্যাঁ, সো এই জায়গার মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি বলছিলামই যে আকরিক কোনগুলো, এই যে কার্বন, এই যে আগের স্লাইড যেটা, কয়লা, কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে গিয়ে কার্বন আরেকটা নাম হচ্ছে গ্রাফাইট, আর একটা হচ্ছে হীরা, হীরা হচ্ছে গিয়ে তোমার বিদ্যুৎ পরিবহন করবে না, হীরা বিদ্যুৎ পরিবহন কখনোই করবে না, এবং গ্রাফাইট সবসময় বিদ্যুৎ পরিবহন করে। এখন দেখো, এখন কথা হচ্ছে বিভিন্ন ধাতু আমরা কি আলোচনা করবো, বিভিন্ন ধাতুর আকরিক। আমি একটু আগে বলছিলাম, আগে স্লাইড, ভিডিও ক্লিয়ার না, এই যে আগে স্লাইড বাবা, এই যেটা, এই যেটা, এই যে, এই যে আগে স্লাইড বাবা, এই যে, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, একটু আগে আমি আপনাদেরকে কমন কিছু কথাবার্তা বলছিলাম, যদি আপনাকে আকরিক হইতে হয়, যদি কোনো কিছুকে আকরিক হইতে হয় কয়টা পার্ট লাগবে, আমি কি বলছিলাম, যদি কোনো কিছুকে আকরিক হইতে হয় সেটা ধাতু হইতে হবে, সেটা ধাতু হতে হবে, এবং ধাতুর কি হবে, সস হবে, সস, SOS। সস মানে কি, হয় হচ্ছে সালফার থাকবে, অথবা অক্সিজেন থাকবে, অথবা সিলিকন থাকবে। তার অর্থ হচ্ছে সস থাকতেই হবে, সালফার, অক্সিজেন, সিলিকন, এই তিনটা জিনিস থাকতেই হবে সসের মধ্যে। তার মানে হচ্ছে এখন আমি এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতেছি, অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়ামের প্রধান উৎস হচ্ছে বক্সাইট। আচ্ছা আপনারাই বলেন তো, আমি একটু আগে কি বলছি, আকরিকে হয় অক্সিজেন থাকবে ধাতুর সাথে, নয়তোবা সালফাইড থাকবে, অথবা সিলিকন থাকবে, তাই না? তাহলে এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, যেহেতু অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ভালো করে রিপিট করতেছি, দেখেন অ্যালুমিনিয়াম একটা ধাতু, তাহলে এই ধাতুটার যদি আমি আকরিকের কথা বলি, আমি আবার রিপিট করতেছি, এই ধাতুটার যদি আকরিকের কথা বলি, দেখেন আমি জানি ধাতুর সাথে সস থাকে, সস মানে লাস্টেরটা সিলিকন লিখে দিবেন। এখন ভালো করে লক্ষ্য করেন, আমাকে কি বলছে, অ্যালুমিনিয়ামের আকরিক, তার মানে অ্যালুমিনিয়াম যোগ। এখন দেখেন এখানের মধ্যে বক্সাইড বলছে না, তার মানে হয় আমার এখানে সালফার থাকতে হবে, নয়তোবা অক্সিজেন থাকতে হবে, নয়তোবা সিলিকন থাকতে হবে। দেখেন তো ভালো করে একটু লক্ষ্য করেন তো, বক্সাইডের সংকেত কি দিছে, Al2O3 ইনটু 2 মোল পানি। আচ্ছা দেখেন এটা সমস্যা নেই, এখানের মধ্যে কি কি দিছে দেখেন তো, অক্সিজেন আছে না নাই, দেখেন তো এই জায়গার মধ্যে O4 দিছে। O4 মানে কি, O4 মানে এখানের মধ্যে অক্সিজেন দিয়ে দিয়েছে, তার মানে এখানে সংকেতটা কি লিখতে পারি, এখানে আমরা অক্সিজেনটাকে নিয়ে আসব, এবং এখানের মধ্যে জিনিসটা হবে Al2H2O4। ভালো করে বুঝেন,
তার মানে আমার এখানের মধ্যে অ্যালুমিনিয়াম আছে, খুবই ভালো কথা, আমার এই জায়গার মধ্যে অক্সিজেনও আছে, বাট থাকতে হবে, কোনো একটা জিনিসকে থাকতেই হবে। তাহলে এই দুইটা জিনিসকে আমরা ম্যাচ পেয়ে গেলাম। বাট অনেক জায়গার মধ্যে দেখবেন এইভাবে লেখা যাচ্ছে Al2O3 ইন্টু 2 মোল পানি। বাট এই জায়গার ক্ষেত্রে আপনি এইটাই উপরেরটা যেটা দেয়া আছে এইটা মনে রাখার বেশি চেষ্টা করবেন, সেটা হচ্ছে Al2H2O4। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা দেখেন, এইগুলোর নামগুলো কিন্তু মনে রাখবেন। বক্সাইটের সংকেত খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বক্সাইটের সংকেত খুবই 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখন আরেকটা জিনিস দেখেন, ভালো করে লক্ষ্য করেন, বলছে ক্রোমিয়াম ধাতুর উৎস ক্রোমাইট আকরিক। বুঝছেন? আমার আকরিকের নামগুলো মনে রাখার জন্য যার আকরিক, যেই ধাতুর আকরিক, সেই ধাতুটার সাথে সস, সালফার, অক্সিজেন, সিলিকন, এই তিনটার একটা থাকতেই হবে। এছাড়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোথাও যাওয়ার জায়গা নেই। O4 কি ওজন? না বাবা, একসাথে অক্সিজেন গুলো সবগুলো একসাথে লেখা হয়েছে। জিনিসটা আসলে এরকম, Al2O3 ইন্টু হচ্ছে পানি H2O, এরকম। আপনি দেখেন এখানে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা লিখলাম। হাইড্রোজেন কয়টা? এই যে 2টা, এই যে 2টা লিখলাম। অক্সিজেন এই যে একটা 3টা আর একটা 4টা। মানে আমরা এখানে যোগ করে একসাথে লিখে দিয়েছি, আর কিচ্ছু না। এখন আমাকে যখন বলবে ক্রোমিয়াম ধাতুর আসলে ক্রোমাইট আকরিক, তার মানে আপনার ধাতু হিসেবে আপনি এখানে পেয়ে গেছেন কাকে? ক্রোমিয়ামকে। এবং এর সাথে অবশ্যই কাকে কানেক্টেড থাকতে হবে? সসকে। চলেন দেখি ক্রোমাইটের আসলে রাসায়নিক সংকেত কি। এই যে দেখেন ক্রোমিয়াম পেয়ে গেছেন, এই যে দেখেন Cr2O7, সরি Cr2O4। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমার কথা? এই জিনিসগুলো মনে রাখতে হবে বাবা। এখন আপনাদের পরীক্ষার মধ্যে আসার মতো গুরুত্বপূর্ণ কিছু আকরিকের নাম, বক্সাইটের সংকেত মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। এখন দেখেন রূপার আকরিকের নাম কি? দেখেন রূপার আকরিকের নাম হচ্ছে আকান্থাইট। রূপার আকরিকের নাম হচ্ছে কি? আকান্থাইট। আসলে বাবা এগুলো মনে রাখার জন্য স্পেশাল কোনো ওয়ে নাই। সো পরীক্ষার মধ্যে যদি আপনি স্পেশাল, মাঝে মাঝে এরকম হয় যে আমরা হচ্ছে মেডিকেলের লেকচার গুলো দেওয়ার জন্য অথবা ভার্সিটির যখন লেকচার গুলো দিছিলাম, মানে এডমিশন পরীক্ষায় এমনও পর্যায়ে চলে যায় যে আপনি যখন কোনো কিছু আসলে কোনো কবিতা দিয়ে মনে রাখবেন অথবা হচ্ছে কোনো কোনো একটা ছোট্টখাটো হচ্ছে গিয়ে তোমার একটা টিপস দিয়ে অথবা কোনো 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 কি বলে এটাকে, ছোটখাটো জিনিসপত্র দিয়ে মনে রাখতে যাবেন, তখন একটা জিনিস মনে রাখবেন, আপনার স্লাইডের চ্যাপ্টারের নাম দেখেন। স্লাইডে তো চ্যাপ্টারের নাম আছে বাবা। ও এটা ভুল করছে বাবা, এটা ভুল, এটা ভুল হয়েছে, এটা না, এটা না, এটা না, এটা 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 হবে না, এটা আকরিক, এটা আকরিকের চ্যাপ্টার। ঠিক আছে, এটা মিস্টেক হয়েছে, এটা নিয়ে প্যারা খাইয়েন না, এটা নিয়ে প্যারা খাইয়েন না, এটা 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 সমস্যা নেই, এটা এটা সমস্যা নেই বাবা, এটা আমরা আকরিক পড়তেছি, এটা হচ্ছে আকরিক ধাতু নিষ্কাশন, এটা নিয়ে প্যারা খাইয়েন না বাবা, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। এখন দেখেন সবসময় সবসময় ক্লু দিয়ে কিন্তু মনে রাখা যায় না। ঠিক আছে, বইয়ের মধ্যে সবকিছু আসলে সবগুলো না থাকলেও কিছু জিনিস মনে রাখবেন। সেটা হচ্ছে স্পেরিলাইট প্লেটিনামের ক্ষেত্রে বা ইউরেনিয়ামের ক্ষেত্রে এটা মনে রাখবেন, ইউরেনিয়ামের ক্ষেত্রে উরাবিনাইট, এই দুই একটা মনে রাখবেন। লেড, এগুলো বইয়ের মধ্যে আসলে লেখা আছে, বাট আপনি একটা বক্স খেয়াল করবেন, বক্স বক্স দেয়া আছে। আপনার বইয়ের মধ্যে কি এরকম কোনো বক্স দেয়া নাই? এইটার আকরিকের নাম ওইটা, ওইটার আকরিকের নাম ওইটা। আচ্ছা আমার এখানে তো আজান দিচ্ছে না, আমার এখানে আজান যখন দিছিল তখন কিন্তু একটু বন্ধ দিছিলাম। ঠিক আছে, আচ্ছা চলো, তার মানে এইটা মনে রাখবা। পারদ, পারদ, পারদ কি বলতো? পারদের সংকেত কি? কে বলতে পারবা? কে বলতে পারবা পারদের সংকেত কি? কে বলতে পারবা? বলো 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 বলো, পারদের সংকেত কি? কে বলতে পারবা? পারদ, পারদের সংকেত কি? কে 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 বলবা? তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলো বাবা। পারদের সংকেতটা কি আসলে? পারদ যে এই জায়গার মধ্যে লেখা আছে, পারদ, পারদের সংকেত কি? যারা যারা বলছে একটু আগে দেখেন। আচ্ছা দেখেন, পারদের সংকেত হচ্ছে এইচজি। এইচজি মানে কি?
মার্কারি। Hg মানে কি? মার্কারি। এই যে দেখো পারদটাকে কি বলা হয়? সিন্নাবার। মনে রাখবেন, আগে সিন্নাবার দেখছিলেন না? এবং এই যে এইটা কিন্তু একটা কি ধাতু বলেন তো? তরল ধাতু। এটা আমি আগেও লিখে দিয়েছিলাম, তরল ধাতু। এটাকে কি ধাতু বলা হয়? তরল ধাতু বলা হয়, তাই না? তারপর হচ্ছে গেলে না, কোথায় যাবা না, লেট, তুমি গেলে না, এটা মনে রাখবা। পরবর্তীতে ম্যাগনেটাইট, এইগুলো মনে রাখার কোনো দরকার নেই। চ্যালকোসাইড, এইগুলো মনের দরকার নেই। শুধুমাত্র মনে রাখবেন হচ্ছে রূপাটার নাম আকান্থাইট, আর একটা নাম মনে রাখবা সিন্নাবার অথবা পারদ, এবং গ্যালেনা অথবা লেডের আসলে নামটা। বুঝতে পারছো? আর আপনাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলেন তো সোনা রূপার প্লাটিনামের মধ্যে দাম বেশি কোনটার? বলেন। সোনা, রূপা এবং প্লাটিনাম, এই তিনটা জিনিসের মধ্যে সব থেকে বেশি ব্যয়বহুল কোনগুলো? হাইড্রোজেন সালফাইড। বাদ ভাইয়া, বইয়ের মধ্যে হাইড্রোজেন সালফাইড দেয়া, কোনটাতে হাইড্রোজেন সালফাইড দেয়া বাবা? হাইড্রোজেন সালফাইড তো দেয়া থাকার কথা না আসলে, মার্কারি দিবে। যদি হাইড্রোজেন সালফাইড দিয়ে দেয় তাহলে তারা ভুল করে ফেলছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওইটা কিছু না, ওইটা কিছু না বাবা, এটা নিয়ে ভুলে যান। Cr2 এটা হচ্ছে গিয়ে সামনে হচ্ছে আয়রনও থাকতে পারে, ম্যাগনেসিয়ামও হইতে পারে, মানে দ্বিধনাত্মক। এখানের মধ্যে এই সংকেতটার প্রথমে আয়রনও থাকতে পারে অথবা ম্যাগনেসিয়াম থাকতে পারে, যে কোনো দুইটা। এমন হইতে পারে FeCr2O4 অথবা MgCr2O4, এরকম। বুঝতে পারছেন আমার কথা? মনে রাখবেন সব সময়, আপনার গোল্ড, রূপা, সোনা যা কিছু থাক না কেন, হ্যাঁ, যা কিছু থাকে না কেন, প্লাটিনাম হচ্ছে গোল্ড টোল্ড এইগুলোর থেকেও দামি। এগুলো একটু মনে রাখবেন, এগুলো একটু মনে রাখবেন। এখন চিন্তা করেন যে আকরিক থেকে ধাতু উৎপন্ন, আকরিক থেকে ধাতু উৎপন্ন করাকে ধাতু নিষ্কাশন বলা হয়। ভালো করে বুঝছেন? একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি এই জায়গাটার মধ্যে অনেক বেশি মাটি থেকে কয়লা খুঁড়ে কুড়ছেন, এই যে দেখতেছেন এখানের মধ্যে কয়লা দেখতে পাচ্ছেন, অনেক বেশি কয়লা। কয়লার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কয়লার মধ্যে অনেক বেশি ময়লা থাকে। এখন এইগুলোকে পরিষ্কার করতে হবে না? তো পরিষ্কার কিভাবে করবেন? এখন কয়লার কি আপনি এমন করবেন যে যাও বাবা বাজার থেকে একটু 2 কেজি ডিটারজেন্ট পাউডার কিনে নিয়ে আসো, ডিটারজেন্ট পাউডার দিয়ে তুমি কয়লাকে ধুবা। আচ্ছা বলো তো, কয়লাকে ধুইলে কয়লার কি ময়লা কখনো যায়? Al2O3 ইন্টু 2 মোল পানি বাবা, বক্সাইডের সঙ্গে আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে? এই যে লিখে দিয়েছিলাম এখানে। এটা মনে রাখবেন, একটু বক্সাইডের সঙ্গে লিখে দিয়েছিলাম, তখন কয়েকবার দেখাই দিয়েছিলাম। এখানে কেন এভাবে করা? কারণ যোগ করলে এটা আসে, ঠিক আছে? এখন বলো ধাতু নিষ্কাশন যে আমরা করব, সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। কখনো কি দেখছো কয়লার ময়লা তুমি যতই বেশি ধো না কেন কখনোই চলে যাবে? বইয়ের মধ্যে সবই খুঁজে পাবা বাবা। আপাতত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি আমার লেকচারটা ভালো করে কমপ্লিট করেন, পুরো লেকচারটা দেখেন, পুরো সিরিজটা, পুরো ক্লাসটা করেন, করার পরবর্তীতে পুরো কনসেপ্টটা তৈরি করেন। ইনশাআল্লাহ দেখবেন বইয়ের মধ্যে সবকিছু পেয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা করেন না। সবকিছু আছে, এইগুলো বইয়ের মধ্যে সবই আছে বাবা। এটা বইয়ের বাহির থেকে পড়াচ্ছি না। আমার কি লাভ? আপনারা ইন্টারমিডিয়েটের পড়ায় আমার লাভ কি আসলে বলেন? যারা যারা একটা বার হইলো অধ্যায়টা রিডিং পড়ছেন তারা জানেন যে আকরিকের চূর্ণ বিচূর্ণ কোথায়, ঘনীকরণ কোথায়। আসলে আমার কাছে বইটা থাকলে আমি দেখাই দিতাম আকরিকের অক্সাইড রূপান্তর, ধাতব অক্সাইড, এগুলো কোথায়, এগুলো আমি দেখাই দিতাম। বাট আমার কাছে বইটা নাই, আমি নেক্সট ডেতে এখন দেখাই দিব আপনাদের বইয়ের মধ্যে কোথায়। আপনি আমার সাথে পড়ে পড়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, কেমন? এখন দেখেন ভালো করে লক্ষ্য করবো, বলছে আকরিক থেকে মুক্ত ধাতু উৎপন্ন করাকে ধাতু নিষ্কাশন বলা হয়। আবারও রিপিট করতেছে, আকরিক থেকে মুক্ত ধাতু উৎপন্ন করাকে। তার মানে ধাতু নিষ্কাশনটা কি? তখন আকরিকের মধ্যে অনেক কিছু আছে। আপনার আকরিকের সাথে আছে বালু, আপনার আকরিকের সাথে আছে মাটি, এবং আকরিকের সাথে অনেক রকম ময়লা আছে। এই জায়গাগুলো থেকে যখন আপনি কি করবেন, ধরেন এখানের মধ্যে গোল্ড, জিওএলডি, গোল্ডও মিশ্রিত আছে। এখন করতেছেনটা কি, আপনার টার্গেটটা হচ্ছে এই ময়লাগুলো থেকে এই গোল্ডটাকে বের করে নিয়ে আসা। তো এই ময়লাগুলো থেকে যদি আপনি গোল্ডটাকে বের করে নিয়ে আসতে পারেন, ভালো করে রিপিট করতেছি আবারও, গোল্ডটাকে যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন তাহলে সেটা হবে কি বলেন তো? ধাতু নিষ্কাশন, মানে ধাতুটাকে আপনি নিষ্কাশিত করবেন। মেইন কথা সহজ ভাবে বললেন
সেটাকে আমরা বলবো নিষ্কাশন, মানে হচ্ছে পরিষ্কার করবেন, পরিষ্কার করে ময়লাগুলোকে ফেলে দিবেন, সেটাকে বলবো আমরা কি ধাতু নিষ্কাশন। যেমন জিঙ্ক, লেড, আয়রন ইত্যাদি ধাতুকে নিষ্কাশন করা, এটা মনে রাখতে হবে। কোন কোন ধাতুকে আসলে নিষ্কাশন করা যায়? একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে লেড, একটা হচ্ছে আয়রন। পরবর্তীতে আমরা কি বলতে পারি, এই তিনটাকে আপাতত মনে রাখবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে ধাতুগুলাকে অথবা গোল্ড গুলাকে আপনি মুক্ত করতে চান, কোথায় থেকে মুক্ত করতে চান বলেন তো? আপনি মুক্ত করতে চান হচ্ছে বিভিন্ন রকম ময়লা থেকে। কয়লা সংকেত সি, কার্বন, বাবা কার্বন, কয়লাতে কার্বন থাকে, এইটা মনে রাখেন। কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন, তাহলে আপনি মনে রাখবেন যে কয়লার সংকেতটা হচ্ছে সি অথবা কার্বন, এটা মনে রাখলেই হবে। এটা নিয়ে একটু আগে আলোচনা করলাম অনেকবার, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন দেখেন ধাতুগুলাকে কিভাবে আসলে আপনি নিষ্কাশন করতে পারবেন। আকরিক চূর্ণ বিচূর্ণ করা। আকরিক চূর্ণ বিচূর্ণ মানেটা কি? ধরেন আপনার কাছে, ধরেন এই জায়গাটার মধ্যে আপনার কাছে বিশাল বড় মাটির নিচে খুঁড়ে টুরে এরকম একটা লোহা পাইছেন, মানে আপনি বলতেছেন ভাই এই লোহাটা আমার লাভজনক ভাবে হইছে, তো কোনো সমস্যা নেই, আপনি এটারে বাইরা যদি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ডিভাইড করে ফেলেন, তাহলে এটাকে কি করলেন, চূর্ণ বিচূর্ণ করে ফেললেন না? এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন না? এটাকেই বলা হয় আকরিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। ধরেন আপনার কাছে এই আকরিকটা আছে, এখন আপনি ভাবতেছেন যে এইটারে আমি পিটায়া ভেঙে আসলে আলাদা করে ফেলবো, এইটাকেই বলা হবে আকরিকের চূর্ণ বিচূর্ণ করা। কথা কি বুঝা গেছে? তার পরবর্তী বলছে ঘনীভবন, আমরা একটু পরে পড়বো কিভাবে ঘনীভবন করা হয়। এরপরে পড়বো হচ্ছে ঘনীভবন আকরিককে অক্সাইডে রূপান্তর, এটাও আমরা পড়বো কিভাবে অক্সাইডে করে। ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, এটাও পড়বো। ধাতুর বিশুদ্ধিকরণ, এটা পড়বো। আসলে কেমিস্ট্রির এই অধ্যায়টা পড়াইতে আমারও খুব বেশি একটা ভালো লাগে না, কারণ এই অধ্যায়টাতে দেখবেন পড়া অনেক বেশি এবং এখান থেকে সিকিউ পরীক্ষায় কখনো ভুলেও অ্যান্সার করতে যাবেন না। কারণ হচ্ছে এই অধ্যায়টা থেকে তোমার হচ্ছে গিয়ে তোমার কখনোই তেমন একটা সিকিউ পরীক্ষায় প্রশ্ন আসলে যদি উত্তর করেন মার্কস কম পাবেন, এবং তেমন একটা সিকিউ প্রশ্ন আসে না। এই অধ্যায়টা বেসিক্যালি পড়বেন এমসিকিউ এর জন্য, এবং এমসিকিউ বেশ কয়েকটা প্রশ্ন আসে। এখন একজন বলছে যে কার্বন আসলে বিদ্যুৎ পরিবহন কেন করে? বিদ্যুৎ পরিবহনের প্রধান শর্তটা হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। সো কার্বন যেই বিদ্যুৎ পরিবহন করে তা না, কার্বনের যে গ্রাফাইটটা আছে, আমি আবার রিপিট করতেছি, কার্বন একটা আছে গ্রাফাইট একটা ভাগ, কার্বনের গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। তাই আসলে এই যে কার্বনটা বা কার্বনের যে গ্রাফাইটটা, এটা আসলে বিদ্যুৎ পরিবহন করে। বইয়ের পড়া কথায় আছে, এই পড়াটা পড়েন বই। আমি এখন দেখেন তো একটু পেজ নাম্বার গুলো বলেন তো বাবারা, যারা যারা খুঁজে পাইছেন যে কোন জায়গাটার মধ্যে আসলে যে আকরিকের এই পার্ট গুলো দেয়া আছে, পেজ নাম্বার গুলো বলে দেন। আপনারা তো জানেন, সবার কাছে তো উত্তর কেউ জানেন না, এটা তো হতে পারে না আসলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন চলেন ধাতুর আসলে চূর্ণ বিচূর্ণকরণটা পড়ি। কিভাবে চূর্ণ বিচূর্ণ করা হয়? সাধারণত খনি থেকে যে আকরিক উত্তোলন করা হয় তা যদি অনেক বড় হয়, ওই যে বললাম ধরেন আপনি আকরিক এত বড় একটা আকরিক তুলছেন, এত বড় একটা আকরিক, তো এইটা আসলে আপনার কি করা দরকার, বাহির থেকে ভেঙে ফেলা দরকার, অনেক বড় আকরিক। তো এই যে এত বড় একটা আকরিক, সুতরাং এই যে যখন আপনি বড় আকরিক পাবেন তখন সেগুলোর পিটায় পিটায় কি করবেন, এই যে দেখেন তা যদি বড় হয় এবং শিলাখণ্ড হয়, তবে এই কঠিন শিলাখণ্ডকে জো ক্রাশার হচ্ছে একটা যন্ত্র যেটা সাহায্যে ওইগুলো ভেঙে ফেলায়। আচ্ছা আপনারা কি কখনো হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে দেখছেন এরকম করে চাকা ঘুরে ওই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে যদি কোনো কিছু ফেলে দেয়া হয়, সেটাকে একদম পিষে একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে পরিণত করে? আমি জানি না, আমি অনেক সময় ফেসবুকে দেখি আসলে যে এরকম একটা পার্ট থাকে যন্ত্র, এরকম করে একটা মেশিন ঘুরতে থাকে, এরকম মেশিন ঘুরতে থাকে, এরকম করে মেশিন ঘুরতে থাকে। সো এই মেশিনের মধ্যে বাহির থেকে যদি কোনো কিছু ফেলে দেয়া হয়, সেটারে একদম পিষে ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায়। আমি জানি না কেউ দেখছেন কি দেখেননি। সো যেই যন্ত্রটা আসলে এই বড় জিনিসটাকে ভেঙে ছোট্ট 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 জিনিসে পরিণত করে ফেলে, এটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে আসলে জো ক্রাশার। কার ক্রাশার? জো ক্রাশার।
সাহায্যে ছোট টুকরায় পরিণত করা হয় এবং তারপর বল ক্রাশারের সাহায্যে আকরিককে ছোট মিহি দানায়, প্রথমে মনে রাখতে হবে জো ক্রাশারের সাহায্যে প্রথমে ভাঙ্গেন, জো ক্রাশারের সাহায্যে প্রথমে কি করা হয়, ভাঙ্গা হয়, এবং পরবর্তীতে হচ্ছে কি বলেন তো, তারপর বল ক্রাশারের সাহায্যে আকরিককে ছোট ছোট টুকরায় মিহি পাউডারে পরিণত করা হয়। এই দুইটা মনে রাখতে হবে। বুঝতে পারছেন? মিস্টার বিস্টে, হ্যাঁ মিস্টার বিস্টেও আসলে দেখায়। যারা যারা জো ক্রাশার দেখেন নাই তারা একটু ইউটিউবে আজকে একটু নামটা এখনই লিখে রাখেন। ইউটিউবের মধ্যে এক্স্যাক্টলি ইট ভাঙার মেশিনও হইতে পারে, যেখানে মধ্যে ইট ঢেলে দিলে দেখেন না ভেঙে 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 বের হয়ে আসে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, এখন চলেন আকরিকের ঘনীকরণ। ঘনীকরণ মানে কি বলেন? ঘনীকরণ মানে কি? দেখেন ভালো করে বুঝেন, ঘনীকরণ মানে হচ্ছে পাউডারের মতো করে ফেলবেন। ওয়ান টাইপ অফ কিরকম করে ফেলবেন? পাউডারের মতো করে ফেলবেন। কিরকম জিনিসটা? ধরেন আপনার কাছে আগে কাঠ ছিল কিছু, সো কাঠটাকে কি করলেন, জো ক্রাশার বা কোনো কিছুর মাধ্যমে এমন ডলা দিছেন একেবারে দুধের যে পাউডার দুধ আছে না, ওই পাউডার দুধের মতো হয়ে গেছে। সৃজনশীল করাবো ইনশাল্লাহ, পেইন খাইয়েন না। সো এখানের মধ্যে দেখেন আকরিকের ঘনীকরণ আসলে কাকে বলে। দেখেন সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এটা লাইনটা আশা করি বুঝতে পারছেন। ওই যে এর আগে যত কিছু বলছি, ধরেন আপনার কাছে আকরিক আকারে গোল্ড আছে, কি আছে, গোল্ড আছে, তো এর সাথে বালু মিশ্রিত থাকতে পারে, এর সাথে হচ্ছে গিয়ে তোমার বালুর সাথে আরো কি থাকতে পারে, বালুর সাথে হচ্ছে গিয়ে তোমার আরো কি কি থাকতে পারে, ধরেন বালু মিশ্রিত আছে, অথবা হচ্ছে গিয়ে তোমার মাটি মিশ্রিত আছে, অথবা অনেক রকম ময়লা আছে। তো এই যে মিশ্রিত অবস্থায় থাকে, এইটাই বলছে যে এই আকরিকটার সাথে অনেক ময়লা আসলে কি আছে বলেন তো, মিশ্রিত অবস্থায় আছে। এখন বলছে আকরিকের সাথে মিশ্রিত থাকা এইসব পদার্থটাকে অপদ্রব্য বা খনিজমল বলা হয়। ওই যে আমি একটু আগে বললাম খনিজমল কথাটার অর্থটা কি? খনিজমল মানে হচ্ছে যেটা আসলে আকরিকের সাথে ময়লা আকারে, মানে আপনার যেটা দরকার নাই। যেমন আপনি বলেন তো, আপনি যদি ফোন ইউজ করেন, ফোনের মধ্যে খনিজমল কোনটা কেউ বলতে পারবা? আচ্ছা স্কিন বেঁধে যাচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আবারও রিপিট করতেছি, আপনারা বলেন তো, ধরেন আপনি একটা ফোন ইউজ করেন, সো এই ফোনের মধ্যে টাইম আপ। স্যার কিসের টাইম আপ বাবা? কিসের টাইম আপ আসলে? আচ্ছা ঠিক আছে, এখন আমি কি বলতেছি বলেন তো, আমি আপনাদেরকে বলতেছি ফোন যেটা ইউজ করেন সেখানের খনিজমল কোনটা। সবসময় মনে রাখবেন ফোনের মধ্যে যেটা প্রয়োজন না, যেটা প্রয়োজনীয়তা নাই। এখন ফোনের মধ্যে কি আসলে আপনি বলবেন যে হচ্ছে কি এক্স্যাক্টলি, এই যে সুন্দর উত্তর দিছে, পাল উত্তর দিছে, আনিকা উত্তর দিছে, বর্ষা উত্তর দিছে, হ্যাঁ, তার পরবর্তী আলো, আলোটা তো প্রয়োজন বাবা। আনইউজ অ্যাপ, ভেরি গুড। যে অ্যাপস গুলো আসলে আপনার প্রয়োজন হয় না সেগুলোকে বলবো হচ্ছে খনিজমল। ঠিক আছে, তাহলে ফোন যদি আপনি একটা কল্পনা করেন, ধরেন আপনার একটা ফোন আছে, এই ফোনটা দেখতে এরকম, এই ফোনের মধ্যে যে ভাইরাস গুলো আছে না, সেই ভাইরাস গুলাকে বলবো খনিজমল। বুঝতে পারছেন? আর একটু যদি ভেঙে বলি, চিন্তা করেন তো, আপনি হচ্ছে গিয়ে ইউটিউবে যখন কোনো একটা ভিডিও দেখতে যান বা ফেসবুকে একটা কোনো ভিডিও দেখতে যান, সাথে সাথে ওই ভিডিওটার মধ্যে বিভিন্ন ভিডিও আসে, এখনই এটা করে ফেলুন, এখনই ডাউনলোড করুন, নাহলে জীবনে সব থেকে বড় জিনিস মিস করে ফেলবেন, এখনই এখনই এখানে যান, এখনই ওইখানে যান, নাহলে জীবন শেষ আপনার। সো দেখেন ভালো করে লক্ষ্য করেন, আপনি ফোনের মধ্যে আসলে ইউটিউবের মধ্যে ঢুকলেন, ঢুকার পরবর্তীতে আপনি একটা ভিডিও, ফিক্সড একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর মাঝখানে যখন এমন একটা অপ্রয়োজনীয় চলে আসবে, আরে আল্লাহ দেখুন এখানে কি হলো, ওখানে কি হলো, এই যে জিনিসপত্রগুলো, সো এই জিনিসপত্রগুলো যেটা আপনার দরকারই নাই, আপনি একটু পরে স্কিপ করে চলে যান, সেটাকেই বলা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। এবং অপ্রিয় জিনিসটাকে একটু বাংলা ভাষায় সুন্দরভাবে যদি আমি বলি যে গোল্ডের সাথে বালু মাটি আছে, সেটাকেই বলা হয় খনিজমল। কাজেই আকরিক যখন চূর্ণ বিচূর্ণ করা হয়, মানে ভেঙে ফেলা হয়, করে পাউডারে পরিণত করা হয়, তখন সেই পাউডার দানার মধ্যে বিভিন্ন অপদ্রব্য থাকে। মানে আপনি এটারে পাউডার বানাইলেন, পাউডার বানানোর পরেও সেটার সাথে বিভিন্ন রকম বালু টালু অথবা অন্য কিছু মিশ্রিত অবস্থায় থাকে।
আমার কথা কি বুঝতে পারছেন? বালু বা অন্য কিছু থাকে, যেমন বক্সাইট আকরিক খনি থেকে তোলার ক্ষেত্রে। বক্সাইট মানে কি? ওই যে অ্যালুমিনিয়ামের আকরিক একটু আগে লিখে দিয়েছি, কে কে লিখতে পারবেন সংকেতটা? একটু লিখতে পারবেন? হ্যাঁ অবশ্যই। অধাতু কেন আকরিক হতে পারে না? অধাতু তো হচ্ছে কার্বন। কার্বন কয়লা আকরিক হইতে পারে না? অবশ্যই হইতে পারে। বুঝতে পারছেন আমার কথা? ভালো করে বুঝেন। এখন বলছে, আমি বলছি বক্সাইট। বক্সাইট আকরিকে খনি থেকে তোলার পরবর্তীতে বক্সাইট আকরিকের সাথে খনিজমল হিসেবে বালি থাকে। এটা ইম্পর্টেন্ট। ধরেন বক্সাইটের সংকেত কি? বক্সাইটের সংকেতটা একটু আগে আমি অনেকবার লিখে দিয়েছি। ধরেন আপনি বালুর নিচ থেকে, মাটির নিচ থেকে, বক্সাইট মানে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 মোল পানি, এই যে বক্সাইট। বক্সাইট যখন কি করবেন, এই যে বালুটা থেকে তুলবেন, এই যে মাটিটা থেকে উপরে তুলবেন, এই বক্সাইটটার সাথে আরেকটা জিনিস মিশ্রিত থাকে, সেটা হচ্ছে বালি। তাহলে এই যে বালিটা, এই বালিটা হচ্ছে খনিজমল বলবো। বাট এটাও ইম্পর্টেন্ট যে আপনার বক্সাইটের সাথে খনিজমল হিসেবে কোনটা থাকে? বক্সাইট হিসেবে খনিজমল হিসেবে কোনটা থাকে? বক্সাইট হিসেবে খনিজমল হিসেবে কোনটা থাকে? বালি থাকে, বালি মিশ্রিত থাকে। ভেরি গুড, ভেরি গুড। সেরা 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 সেরা। Al2H2O4 এটা হবে, কোনো সমস্যা নেই, একসাথে যোগ দেন। Al2, যারা বুঝতেছেন না, H2O4 এটা হবে, কোনো সমস্যা নেই, একই জিনিস, যোগ বিয়োগ করছে। তার পরবর্তীতে দেখেন, বালি যখন মিশ্রিত থাকে, এই বালিটা দূর করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আকরিকের ঘনীভবন করা হয়। আকরিকের ঘনীভবনের জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো আমরা পড়বো, আমরা ইনশাআল্লাহ নেক্সট এই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা করব, অনেক পড়াশোনা করব, কেমন? এখন দেখেন এখানে বলছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। একটু আগে আমরা কি পড়লাম বলতো বাবা? ঘনীকরণ। আর এখানে কি বলছে? ঘনীকৃত। তার মানে আপনি যখন বিভিন্ন অক্সাইডকে পাউডার করে ফেললেন, আমি আবারও রিপিট করতেছি, এই যে আকরিক গুলোকে আপনি কি করে ফেলছেন? পাউডার বানায় ফেলছেন। এই পাউডার গুলো এখন কি করব? এই পাউডার গুলোকে এখন ওই মৌলের অক্সাইডে পরিণত করব। কেন অক্সাইডে পরিণত করব এটা একটু পরেই জানতে পারবো। কেন অক্সাইডেই কেন পরিণত করতে হবে আকরিকের পাউডার গুলোরে? অন্য কিছু কি করা যায়? কিন্তু অবশ্যই করা যায়। তো কেন করা যাবে না, কেন করা যাবে এটা দেখেন একটু। যে ঘনীকৃত আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে পরিণত করা হয়, এটা একটু মনে রাখবেন। ঘনীকৃত আকরিককে ভস্মীকরণ। ভস্মীকরণ মানে কি? ভস্মীকরণ মানে কেউ কি বলতে পারবেন? ভস্মীকরণ মানে হচ্ছে পোড়ানো, শুদ্ধ ভাষায় পোড়ানো বা পুড়িয়ে, পড়ুই হয়ে গেছে, কি অবস্থা, বাংলা ভাষায় বিমর্ষ অবস্থা। পুড়িয়ে বা তাপজারণ। তাপজারণ মানে হচ্ছে পোড়ানো। তাপজারণ মানে হচ্ছে কি? পোড়ানো। ছুটি দিব বাবা, কোনো সমস্যা নেই, আর 10টা মিনিট পরেই ছুটি দিয়ে দিব। পদ্ধতিতে ধাতুর অক্সাইডে কি করা হয় বলেন তো? পরিণত করা হয়। এগুলো একটু মনে রাখবেন। ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, এগুলো ভস্মীকরণ পাওয়া যায়। এগুলো মোটামুটি একটু রিডিং করলেই পারবেন। এটা মোটামুটি আমরা নেক্সট ডেতে পড়বে। এখন আমাদের পড়াশোনার মেইন ফোকাসটা থাকবে আসলে কোন দিকে বলেন তো? এই যে শিলা। গত লেকচারে কিছু পড়াশোনা করছিলাম, আসলে গত লেকচারে কিছু পড়াশোনা করছিলাম। আমি জানি না আপনারা কয়জন পড়াশোনা করছেন বা করেন। হ্যাঁ, এখন আপনারা আমাকে বলেন তো, এই জায়গাটার মধ্যে 41 নম্বর প্রশ্নটার উত্তরটা কি হবে বলেন? বলেন 41 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? কেউ বলতে পারবা গ্রাফাইট কি? গ্রাফাইট এই যে দেখো, এখনো প্রশ্ন জিজ্ঞাসা করে বাবা। গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে কার্বন। কার্বন চিনেন না? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। ওই কার্বনটাকে হচ্ছে গ্রাফাইট বলা হয়। কার্বনের একটা রূপ, কার্বনের একটা রূপকে বলবো আমরা কি বলেন তো? গ্রাফাইট বলবো। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? এটা প্রশ্নের উত্তরটা কি হবে? অনেকেই বলছে শিলা হচ্ছে আসলে কি? খনিজের মিশ্রণ। গতকালকে আমরা কিন্তু পড়ছিলাম শিলাটা আসলে কিসের মিশ্রণ? অজৈব পদার্থ না, জৈব পদার্থ না, মৌলিক পদার্থ না, আসলে কিসের মিশ্রণ বলেন তো? খনিজ পদার্থের মিশ্রণ। মনে রাখতে হবে শিলাটা হচ্ছে কিসের মিশ্রণ?
খনিজ পদার্থের মিশ্রণ। এইগুলো কিন্তু মনে রাখতে হবে বাবা, গতকালকে পড়ছিলাম, শিলা পড়ছি, ম্যাগনেটাইট পড়ছি, ম্যাগমা পড়ছি, অনেক কিছু পড়ছি, তাই না? বলেন তো। এখন বলেন, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়, পলি সঞ্চিত হয়, এটাকে কি শিলা বলে? দেখি, এটা গতকালকে প্রশ্নের উত্তর কে কে দিতে পারে? দেখি এটা প্রশ্নের উত্তর কে কে দিতে পারে। এটা হচ্ছে 42 নাম্বার কোশ্চেন। আচ্ছা, কুইজ চলে যাচ্ছে বাবা। এখন দেখি কে উত্তর দিতে পারে এটা, বা কুইজে উত্তর দেন। সবকিছু ঠিকঠাক থাকলে কুইজে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে 80% স্টুডেন্টরাই দেখতেছি হচ্ছে পাললিক শিলা উত্তর দিচ্ছেন। ঠিক আছে, তার মানে একটা জিনিস মনে রাখবেন, পলি শিলা বলছে না, পলি সঞ্চিত, নামটা পলি কোথায় আছে? এই যে পলির সাথে মিল আছে, পাললিক। পলি হচ্ছে এক ধরনের মাটি, বলা হয় পলি মাটি। কি মাটি বলা হয়? পলি মাটি বলা হয়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে বাবারা। আচ্ছা, নেক্সট প্রশ্ন। যারা যারা পারছেন তারা ঠিক আছে, ভেরি গুড। যারা যারা পারেননি একটু হচ্ছে দেখে নেবেন, গতকালকের লেকচারটা দেখলেই হবে ইনশাআল্লাহ। ভূগর্ভের উচ্চ তাপে, ভালো করে বুঝছেন, উচ্চ তাপে গলিত শিলাকে কি বলা হয়? এইটাকে দেখি কে প্রশ্নের উত্তর করতে পারে। গলিত শিলা, গলিত শিলাকে কি বলা হয়? কালকের লেকচারে পড়াইছিলাম, গলিত শিলাকে কি বলা হয় বলেন দেখি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যারা যারা হচ্ছে কমেন্টে উত্তর দিচ্ছেন ভালো কথা, কোনো সমস্যা নেই, বাট আপনারা একটু দেখেন, আমি আপনাদের সাথে ইয়াটা দিয়ে দিচ্ছি, পোলটা দিয়ে দিছি, পোলের মধ্যে উত্তর দিয়ে দেন, কেমন? ভেরি গুড। যারা যারা উত্তরটা দিচ্ছেন হচ্ছে গিয়ে কি, ভূগর্ভে উচ্চ তাপে গলিত শিলাকে আসলে বলা হয় ম্যাগমা। যেটা গলিত, যেটা গলিত সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে ম্যাগমা। এটা মনে রাখবেন, আমরা গতকালকে পড়াইছিলাম গলিতটাকে ম্যাগমা বলা হয়। আচ্ছা, এখন বলেন তো, ম্যাগমা ওই যে গলে যায়, গলে যাওয়ার পরবর্তীতে ঠান্ডা হয়ে যায়, গলার পরবর্তীতে বাতাসে থাকলে সেটা হচ্ছে ঠান্ডা হয়ে যায়। কি হয়? ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করলে যে শিলায় পরিণত হয়, আবার রিপিট করতেছি, ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন আকার বা কঠিন হয়ে ঠান্ডা হয়ে গেলে যেটা হয়, সেই শিলাটার নামটা কি? এবার কে উত্তর দিতে পারবা দেখি, চলো কে কে উত্তর দিতে পারবা একটু দেখে আসি। এটা কিন্তু মনে করিলেন না বাবারা যে আজকের ক্লাস থেকে, এগুলো গত লেকচারের পড়াশোনা, আমি আপনাদেরকে ধরতেছি, কে পারতেছেন?
আবারও আমি রিপিট করতেছি, এটা আজকের ক্লাসের এমসিকিউ না। যারা যারা গত ক্লাসের পড়াশোনা করে আসছেন তারা নিশ্চয়ই এই এমসিকিউ গুলোর উত্তর দিতে পারবেন, কারণ গত লেকচারের পড়াশোনাগুলো আমি ধরতেছি যে আসলে দেখি কয়জন ফাঁকিবাজি করছেন, কয়জন আসলে পড়াশোনা করছেন। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, যদি ম্যাগমা গলিত অবস্থায় বলা হয় ম্যাগমা, যদি গলিত অবস্থায় থাকে, গলিত অবস্থায় কি বলা হয়? ম্যাগমা বলা হয়। এবং গলিত হবার পরবর্তীতে সেটা যদি কঠিন আকার মানে ঠান্ডা হয়ে যায়, কঠিন আকার মানে কি, ধরেন এটা ঠান্ডা হয়ে গেল, কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল, তখন সেই শিলাটাকে বলবো আমরা আগ্নেয় শিলা। আমি আবারও রিপিট করতেছি, আগুন যদি ঠান্ডা হয়ে যায় সেটাকে তো আমি আগ্নেয় শিলা বলবোই, এটা তো খুব বেশি স্বাভাবিক, তাই না? বলেন তো। ধরেন আমাকে বলছে ম্যাগমা, ম্যাগমা মানে কি? গলিত আগুন। আগুনটা যদি ঠান্ডা হয় তাহলে তো আগ্নেয় না বলবো কি কঠিন শিলা বলবো নাকি? অবশ্যই আগ্নেয় শিলা বলবো। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা সবাই আশা করি? ভেরি গুড। ঠিক আছে, নেক্সট এমসিকিউ দেখেন, পাললিক শিলার উদাহরণ। এখন আমি গতদিন এই যে দেখাই দিছিলাম আপনাদেরকে কোনটা পাললিক শিলা, এটার ওই এমসিকিউ এর উত্তরটা দেন দেখি। কারা কারা পড়ছেন, খুব ভালো করে পড়ছেন? বলছে পাললিক শিলার উদাহরণ কোনটা? আমি দেখতে চাই কে কে উত্তর দিতে পারবেন, কে কে উত্তর দিচ্ছেন না। কয় নম্বর এটা? সেটা হচ্ছে 45। উত্তরটা হচ্ছে না ভাই, আপনি উত্তরটা বলবেন না। ব্যাড বয়। আসেন ক্লাসে, আসেন আসেন ক্লাসে আসেন। 10 এর টি শার্ট আছে? আছে, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা? অমিয় ভাইয়া চলে আসছে। অমিয় ভাইয়া নাকি এটার উত্তর দিতে পারবে, সো দিতে পারলে তো খুবই ভালো। হ্যাঁ, ক্লাস 10 দশম শ্রেণী। এরপর কি আপনার সাথে ক্লাস আছে তাদের? আরে সেরা। কি কি উত্তর দিচ্ছে একটু দেখি, এই পাশে একটু জায়গা দেন ভাইয়া। হ্যাঁ, দেখেন এখান থেকে কোশ্চেন চলে গেছে। পাললিক শিলা থেকে কোনটা পাওয়া যায়? একটা হচ্ছে ব্যাসল্ট, আর একটা হচ্ছে ব্রেসিয়া, আর একটা হচ্ছে চুনা পাথর, আর একটা হচ্ছে গ্রানাইট। কি উত্তর দিচ্ছেন আপনারা? ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দিচ্ছে হচ্ছে, আসেন না দাঁড়ান না দেখি, স্টুডেন্ট দেখেন না এখানের মধ্যে, একটু বলেন কে কি রকম। আপনি একটু পড়ান, একটু কেমিস্ট্রি পড়ান। ও আচ্ছা ঠিক আছে। আসলে পাললিক শিলা বুঝছো, এগুলা মুখস্থ জিনিস নেই, কোনো লজিক নাই, কিছু নাই। জাস্ট এটা গ্রানাইট থাকে মানে গ্রানাইট থাকে, বুঝছো? এটা তো আর কোনো লজিক নাই। সো ম্যাথে যদি পড়তে আসো তাহলে কিন্তু আমরা জিনিসটা লজিক দিয়ে এক্সপ্লেইন করতে পারতাম, বুঝছো? সো এখানেই ডিফারেন্সটা ম্যাথ আর কেমিস্ট্রির মধ্যে। সো বুঝতে পারতেছো যে সবাই দলে দলে কার ক্লাসে চলে আসতে হবে। ভাইয়া দেখেন, আসলে জিনিসটা হচ্ছে যে আমি যদি এখন শুরু করি তাহলে আমাকে হচ্ছে কেমিস্ট্রি 9 এর বই থেকে শুরু করতে হবে, সেটা প্রথম অধ্যায় থেকে। আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রতিটা স্টেপে বাই স্টেপে আমরা কেমিস্ট্রি ইউজ করি, দাঁত ঘষার থেকে শুরু করে দাঁতের যা কিছু আছে। এখন আমরা চেষ্টা করব বাস্তবগত দিক থেকে যেগুলোতে বেশি মিল পাওয়া যায়। ভাইয়াকে বলো তো যে সরল রেখা এখনো কত জায়গায় আপনারা ইউজ করছেন লাইফে? টেস্ট ইউজ করেন না ভাইয়া? দেখেন আপনার লাইন জীবনে কি প্রভাব ফেলে। তাহলে আপনি যদি বাইরে চলে যান তাহলে কিন্তু স্ক্রিন থেকে চলে যাবে, এটা সামনে আসলে ঘোলা হয়ে যাবে। ভাইয়া দেখেন এই সরল রেখাটা না থাকলেও আমি স্ক্রিনের ভিতরেই থাকতাম, কারণ আমি জানি ক্যামেরাটা সামনে। বোর্ডটা যদি এরকম চতুর্ভুজাকার না হতো, আয়তাকার না হয়ে কোন ত্রিভুজাকার হয়ে যায় না সমস্যা নাই, আমরা বলতাম এই বোর্ডটা হইতে হবে বেনজিন আকৃতির। হ্যাঁ, তাহলে জায়গা এত এফিশিয়েন্ট হতো না, এটা যতটা এখন। না আসলে ব্যাপারটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কি আপনারা, আপনি যে এই যে লাইটের মধ্যে দেখেন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। এই যে ঘড়ি এখানে আছে, ঘড়ির মধ্যেও দেখেন এখানের মধ্যে কিন্তু গ্যাসের ব্যবহার দেখতে পাচ্ছেন। হ্যাঁ হইল না আসলে। আচ্ছা আপনি কোথায় এই চশমা? এখন উনি বলবে আমাকে যে এই চশমাটা একটা বৃত্তাকার টাইপের মতো লাগতেছে নাকি উপবৃত্তাকার, এটা দিয়ে আসলে লাভ নাই। এটা দিয়ে কি আসলে চোখের, এখন দেখেন চশমা খুলেন আপনি, চোখের মধ্যে যে কি জানি বলে, চোখের মধ্যে যে ড্রপটা দিবেন ওইখানেই তো কেমিস্ট্রি। হ্যাঁ গ্লাসটার পাওয়ার সেট করা লাগছে না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ওইটার থেকে বড় কথা আমরা যে ড্রপটা দিচ্ছি, ড্রপটা কি? ওটা চোখের সমস্যা। এখন আপনি খাওয়া দাওয়া না করলে আমরা চশমা ইউজ করব না, আমরা চশমা ইউজ করব না, ঠিক আছে? ম্যাথ ছাড়া জীবন অনেক ভালো যায় বাবা। আমার লাইফে সবথেকে মানে কঠিন এবং মানে যেই সাবজেক্ট আমি পারতামই না, এসএসসি তে প্লাস পাই না যেই সাবজেক্ট, সেটা ম্যাথ। আসলে তখন যদি আপনার অমিয় ভাইয়ের মতো টিচার থাকে, এটা ভালো কথা, অমিয় ভাইয়ার মতো তখন টিচার পাই নাই তো আসলে জিনিসটা সমস্যা। তাহলে দলে 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 কোন ক্লাসে জয়েন করতে হবে? অমিয় ভাইয়ার ক্লাস।
ঠিক আছে, যাক অমিয় ভাইয়া যাক, কারণ জীবনে আসলে অমিয় ভাইয়ের ব্যবহার মানে অমিয় ভাইয়ার ম্যাথের ব্যবহার একটু কম আছে, আমার কেমিস্ট্রির ব্যবহার বেশি আছে। জীবনের কত হিসাব মিলবে ফার্স্ট ভাই, দুই চার না আমরা জীবনে সবসময় কি করতেছি আপনি চিন্তা করেন, এখন যে আপনি মোবাইলটা টিপতেছেন এখানের মধ্যে থেকে যে রশ্মি নির্গত হচ্ছে সেটা কি কেমিস্ট্রি নাকি ম্যাথ? সেটা কেমিস্ট্রি, বাট মোবাইলটা যে অ্যালগরিদমে রান করতেছে মেসেজটা যে আসলে ওই অ্যালগরিদমের হিসাবটা কিন্তু না। না ওইটা পরে হিসাব, ওটা আমরা অস্বীকার করতে কেমিস্ট্রি হিসাব, এই যে ক্যামেরার ভিতরে দেখেন কেমিস্ট্রির হিসাব, তো যাক আর কি, ব্যাটারি ছাড়া আপনার মোবাইল চলবে না, আচ্ছা ঠিক আছে, ব্যাটারি ছাড়া মোবাইল চলবে না, ব্যাটারির ভিতরেও দেখেন কেমিস্ট্রি, আপনারা পড়বেন কিছুদিন পরে, মৃত কোষ জীবিত কোষ সবই কেমিস্ট্রি। এইসব বলবাল দিয়ে বুঝায় লাভ নাই, কয়টা কোষ মারা গেল, কয়টা কোষ মারা গেল, এখন বায়োলজি আসলে তিনি শুরু করে দিতেন। ডিবেট হওয়া উচিত, ঠিক আছে কোন সাবজেক্টটা বেটার। ঠিক আছে বাবা, এখন কথা হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখেন পাললিক শিলার উদাহরণ হচ্ছে কি চুনা পাথর, এটা তো জানেন, এই যে এটা মনে রাখবেন বাবারা, কেমিস্ট্রি জীবনের মধ্যে অপূরন্ত ব্যবহার আছে। নাইম ভাইয়াকে একটু ডাকবেন। হ্যাঁ, ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, চেষ্টা করছি বোঝানোর জন্য, কতটুকু বুঝাইতে পারছি জানি না, বাট হচ্ছে গিয়ে ক্লাসের যত সমস্যা আছে অবশ্যই হচ্ছে কমেন্টে, ওই যে ক্লাস শেষ হওয়ার পরে আপনি হচ্ছে ওই মেসেজের মধ্যে জানাই দিবেন যে কি সমস্যা আসলে হচ্ছে গিয়া আমার পড়ানো, যদি মনে হয় যে আরো বেটার করতে হবে জানাবেন, ভাইয়া এভাবে পড়াবেন তাহলে আমরা বুঝতে আরো সুবিধা হবে, সেটার ক্ষেত্রে ইয়া করবো, অবশ্যই জানাই দিবেন। ক্লাস শেষে কেমন লাগছে ক্লাসটা, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।